আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার বাপ পুরো পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছিল স্বাধীনতা ঘোষণা করে, আপনার মা প্রসিদ্ধ হয়েছিল সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে। সুতরাং আপনি প্রসিদ্ধ হয়ে যান সংস্কারগুলি করে, ইতিহাসের পাতায় নাম লেখান। সুযোগ আসে না, চাটুকারের অভাব নাই। আপনাকে ভিন্ন পন্থে পরিচালনা করার জন্য অনেক লোক থাকবে। শেষ পর্যন্ত আপনাকে কাঁধে সেই বোঝা বহন করতে হবে। দোষ করবে মন্ত্রী, কিন্তু বোঝা উঠাইতে হবে আপনাকেই। তা আপনি কেন বোঝা উঠাবেন? কিপ ইউরসেলফ ক্লিন, রিমেন ক্লিন। ওয়াই শুড ইউ টেক দ্য লোড অফ সামবডি এলস? বললো উগ্রবাদীদেরকে ভোট দেওয়া যাবে না। ভাই, উগ্রবাদী মানে কি বলছেন? যারা নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে মসজিদে যায় তারা কি উগ্রবাদী? এখন উগ্রবাদীর ডেফিনিশনটাই বদলে গেছে। উগ্রবাদী হলো যারা কোনো নিয়ম কানুন শৃঙ্খলা, আল্লাহকে মানে না, আল্লাহ রসুলকে মানে না, তারাই হলো উগ্রবাদী। যারা নিয়ম কানুনের মধ্যে চলে, আল্লাহকে মানে, আল্লাহ রসুলকে মানে, নির্দেশিত বলতে চলে, তারা হলো সঠিক মোমেন মুসলমান। তাদের দ্বারা অন্য ধর্মের লোকের কোনো ক্ষতি হতে পারে না। বরং যত দ্রুত সম্ভব নিজের উদ্যোগ নিয়ে, বিরোধী দল থেকে কেন ডিমান্ড আসবে? বিরোধী দল থেকে ডিমান্ড আসার আগেই হাউসে উঠে মাননীয় প্রধানমন্ত্রী বলবে যে সংস্কারের জন্য আমরা ওই দিন ধার্য করলাম, ওই দিন এই বিল আসবে এবং পাশ করা হবে। আপনার নামটা ইতিহাসে লেখান, দেশটাকে শান্তির পথে নিয়ে যান। আমরা তো অনেক খেসারত দিয়েছি। 1971 সালের পরে কি বয়ান ছিল? মুক্তিযুদ্ধ এবং অমুক্তিযুদ্ধ, এটা করে আমরা একটা দেশকে ডিভাইড করেছি। আমি প্রেসিডেন্ট জিয়ার সময় বলেছিলাম, প্রেসিডেন্ট জিয়াকে বলেছিলাম, আমাদের একমাত্র কাজ হবে টু ইউনাইট দ্য নেশন, ঐক্যবদ্ধ জাতি করতে হবে। বিভিন্ন জনের বিভিন্ন মত থাকবে, বিভিন্ন পথ থাকবে, বিভিন্ন ধারা থাকবে। এটা বিকশিত হওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দিতে হবে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের স্বাধীনতা দিবস আপনাদেরকে এবং সমগ্র দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি একজন তরুণ ক্যাপ্টেন হিসাবে কেন বিদ্রোহ করেছিলাম, এখানে কিছু কথা সেক্রেটারি সাহেব বলে গেছেন। বৈষম্য একটা কারণ, দুইটা কারণ ছিল। 2 নম্বর কারণ ছিল সুশাসন ছিল না। আজকে দীর্ঘ 50 বছর আমরা অতিক্রম করেছি, শুধু স্বল্প সময়ের জন্য ছাড়া, প্রেসিডেন্ট জিয়ার সময় ছাড়া দলীয়করণ তো কখনো বন্ধ হয় নাই। সুশাসন তো আমরা নিশ্চিত করতে পারি নাই, যোগ্যতার ভিত্তিতে আমরা পদায়ন করতে পারি নাই। আপনি কোর্টে যান, আমি নিজেও 2 বছর LLB পড়েছি, পরে এটা ছেড়ে দিয়েছি, মনে করলাম যে এটা আমার জন্য ঠিক না। একটা লয়ারকে তার আইনের পয়েন্ট দিয়ে তার যে ক্লায়েন্ট আছে তাকে ডিফেন্ড করতে হবে। কিন্তু এখন আমরা কি করি? ক্লায়েন্ট গেলে তারে বলে দিই, তুমি এইভাবে এইভাবে কথাগুলি বললো কোর্টে, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। অর্থাৎ মিথ্যা কথাগুলি শিখিয়ে দেয়। আর যারা বিচারকের আসনে বসে তারাও দলীয় ভিত্তিতে, অনেক ক্ষেত্রে আমি বলবো দলীয় বিবেচনায় তারা পদায়ন হয়, যার কারণে নিয়ন্ত্রিত জাজমেন্ট আসে। সুতরাং জনগণ যাবে কোথায়? আমি আর মামু ছাড়া তো বাংলাদেশ আর কেউ নেই। যারা সরকারে আছে তারা, আর যারা অফিসাররা কাজ করছে তারা। আপনারা সেটা প্রত্যক্ষ করেছেন 12ই ফেব্রুয়ারির নির্বাচনে। 11 তারিখ পর্যন্ত ঠিক ছিল, 12 তারিখ 10টা 11টা পর্যন্ত ঠিক ছিল। তারপর থেকে সিচুয়েশন পাল্টানো শুরু হলো। বললো উগ্রবাদীদেরকে ভোট দেওয়া যাবে না। ভাই, উগ্রবাদী মানে কি বলছেন? যারা নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে মসজিদে যায় তারা কি উগ্রবাদী? এখন উগ্রবাদীর ডেফিনিশনটাই বদলে গেছে।
উগ্রবাদী হলো যারা কোনো নিয়ম কানুন শৃঙ্খলা আল্লাহকে মানে না, আল্লাহ রসুলকে মানে না, তারাই হলো উগ্রবাদী। যারা নিয়ম কানুনের মধ্যে চলে, আল্লাহকে মানে, আল্লাহ রসুলকে মানে, নির্দেশিত বলতে চলে, তারা হলো সঠিক মোমেন মুসলমান। তাদের দ্বারা অন্য ধর্মের লোকের কোনো ক্ষতি হতে পারে না। জামাত আমির সাহেব কোনো জায়গায় বলেছিলেন যে মাদেরকে আমরা সর্বোচ্চ ইজ্জত দেব। এইটা উনি কেন বলেছেন? আল্লাহ তো কোরআনে বলেছেন যে তোমার মা রাজি না থাকলে তুমি বেহেশতে যেতে পারবে না। আল্লাহ সমগ্র কিছুর মালিক, তারপরেও বলছে মাকে এত ক্ষমতা দেওয়া হয়েছে যে মা রাজি না থাকলে তুমি বেহেশতেও যাবে না। উনি কি বলেছেন? মাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। 8 ঘন্টা জায়গায় 5 ঘন্টা কাজ করবে, 3 ঘন্টার বেতন সরকার দেবে। আর এটা মাতে ময়দানে কি বলা হয়েছে? মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বলে মাজার ভেঙে দেবে। ভাই, মাজার কিসের জন্য ভাঙবে? এটা না ভাঙার জন্য তো জামাতের ছেলেরা, আমাদের দলের লোকেরা বিভিন্ন জায়গায় আমরা পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়েছি, মঠ পাহারা দিয়েছি, সব জায়গায় আমরা পাহারা দিয়েছি। এটা হলো একটা বয়ান, যারা আমাদেরকে পছন্দ করে না তাদের বয়ান। 1971 সালের পরে কি বয়ান ছিল? মুক্তিযুদ্ধ এবং অমুক্তিযুদ্ধ। এটা করে আমরা একটা দেশকে ডিভাইড করেছি। আমি প্রেসিডেন্ট জিয়ার সময় বলেছিলাম, প্রেসিডেন্ট জিয়াকে বলেছিলাম, আমাদের একমাত্র কাজ হবে টু ইউনাইট দ্য নেশন, ঐক্যবদ্ধ জাতি করতে হবে। বিভিন্ন জনের বিভিন্ন মত থাকবে, বিভিন্ন পথ থাকবে, বিভিন্ন পথ ধারা থাকবে। এটা বিকশিত হওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দিতে হবে। বাধা স্বরূপ আমরা কাজ করতে পারবো না। এখন আসেন, গোলাম পরোয়ার সাহেব এখানে বলে গেলেন যে সংস্কারগুলি যেন করা হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার বাপ পুরো পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছিল স্বাধীনতা ঘোষণা করে, আপনার মা প্রসিদ্ধ হয়েছিল সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে। সুতরাং আপনি প্রসিদ্ধ হয়ে যান সংস্কারগুলি করে, ইতিহাসের পাতায় নাম লেখান। সুযোগ আসে না, চাটুকারের অভাব নাই। আপনাকে ভিন্ন পন্থে পরিচালনা করার জন্য অনেক লোক থাকবে। শেষ পর্যন্ত আপনাকে কাঁধে সেই বোঝা বহন করতে হবে। দোষ করবে মন্ত্রী, কিন্তু বোঝা উঠাইতে হবে আপনাকেই। তা আপনি কেন বোঝা উঠাবেন? কিপ ইউরসেলফ ক্লিন, রিমেন ক্লিন। Why should you take the load of somebody else? বরং যত দ্রুত সম্ভব নিজের উদ্যোগ নিয়ে, বিরোধী দল থেকে কেন ডিমান্ড আসবে? বিরোধী দল থেকে ডিমান্ড আসার আগেই হাউসে উঠে মাননীয় প্রধানমন্ত্রী বলবে যে সংস্কারের জন্য আমরা ওই দিন ধার্য করলাম, ওই দিন এই বিল আসবে এবং পাশ করা হবে। আপনার নামটা ইতিহাসে লেখান, দেশটাকে শান্তির পথে নিয়ে যান। আমরা তো অনেক খেসারত দিয়েছি।